হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ক্লাস 7-এর জন্য নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে মানুষের জীবনযাত্রা, এই চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস। এটা নবম অধ্যায়ে পড়ে, ঠিক আছে? তো কি থাকছে এখানে দেখো, নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে তৃণকেই স্বাভাবিক উদ্ভিদ হিসাবে গণ্য করা হয়। মোট ভূভাগের 1/4 তৃণভূমি আবৃত। এখানে বিভিন্ন প্রকার উদ্ভিদের উপস্থিতি নির্ভর করে মূলত জলবায়ু এবং মাটির প্রকৃতির উপর। যেহেতু জলবায়ুই তৃণভূমি গঠনের মুখ্য ভূমিকা নয়, সেহেতু জলবায়ুর ভিত্তিতে পৃথিবীর তৃণভূমিগুলিকে মূলত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটি নাতিশীতোষ্ণ, আরেকটা হলো কি ক্রান্তীয়। এই দুই ভাগে পৃথিবীর তৃণভূমিকে ভাগ করা হয়েছে। ওকে, তো প্রেরি তৃণভূমি উত্তর আমেরিকার নাতিশীতোষ্ণ অঞ্চলের তৃণভূমি প্রেরি তৃণভূমি নামে পরিচিত। এই অঞ্চলে ভূমি কোথাও সমতল, কোথাও স্বল্প ঢালু, আবার কোথাও উচ্চভূমি। প্রেরির বেশিরভাগ অংশই বৃক্ষহীন। নিচু সমতল ভূমি এবং নদী উপত্যকায় কিছু কিছু বৃক্ষ দেখা যায়। এখানকার ভূমিরূপে 2 মিটার উচ্চতা বিশিষ্ট ঘাস দেখা যায়। প্রকৃতপক্ষে এই অঞ্চলটি একটি তৃণসাগর। এখানে বলা হয়েছে যে উত্তর আমেরিকার নাতিশীতোষ্ণ অঞ্চলে তৃণভূমি প্রেরি নামে পরিচিত। মানে উত্তর আমেরিকার মধ্যে যে নাতিশীতোষ্ণ অঞ্চল আছে ওইখানে বনভূমি কি, তৃণভূমি কি, প্রেরি নামে পরিচিত। এই অঞ্চলে কোথাও ভূমি দেখা যায়, আবার কোথাও দেখা যায় নিচে মাটি, আবার কোথাও উচ্চভূমি দেখা যায়। প্রেরির বেশিরভাগ অংশই বৃক্ষহীন, ঠিক আছে? তো নিচু সমতল ভূমি আর নদী উপত্যকায় কিছু কিছু বৃক্ষ দেখা যায়। এখানকার যে ভূমিরূপ আছে এটা 2 মিটার উচ্চতা বিশিষ্ট ঘাস, মানে ঘাসটি 2 মিটার উপরে থাকে, তাই একে তৃণসাগর বলা হয়। প্রেরি অঞ্চলটি পশ্চিমে রকি পর্বতমালা এবং পূর্ব দিকে বৃহৎ হ্রদসমূহ আছে। উত্তর আমেরিকার মানচিত্র দেখে তোমরা এটা দেখতে পারবে যে তোমরা দেখতে পাচ্ছ যে প্রেরি অঞ্চলে যে তৃণভূমি কিছুটা আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কিছুটা কানাডায় অবস্থিত। আমেরিকা যুক্তরাষ্ট্রে এই অঞ্চলের উপর দিয়ে মিসিসিপি নদীর উপনদীগুলি এবং কানাডার প্রেরি অঞ্চলের উপর দিয়ে সাসকাচুয়ান নদীর উপনদীগুলি প্রভাবিত হয়েছে। এই দেখো, ঠিক আছে, প্রেরি তৃণভূমি। ওকে, এই দেখো আমেরিকা যুক্তরাষ্ট্র আর কানাডা, ঠিক আছে? এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে আমেরিকা যুক্তরাষ্ট্রে এই অঞ্চলের উপর দিয়ে মিসিসিপি নদীর উপনদীগুলি, ঠিক আছে, আর কানাডার প্রেরি অঞ্চলের উপর দিয়ে সাসকাচুয়ান নদীর উপনদীগুলি এখানে কি হয়েছে? প্রভাবিত হয়েছে। ওকে, তো এটা আমাদের পড়তে হবে যে প্রেরি তৃণভূমি অঞ্চলে প্রথম থেকেই আমেরিকানরা বসবাস করত। এক সময় এদেরকে রেড ইন্ডিয়ান বলা হতো। প্রেরিতে আপেচি, ক্রি এবং পাওয়ানি আদিবাসী সম্প্রদায় বসবাস করে। প্রেরিতে কে থাকে? আপেচি, ক্রি এবং পাওয়ানি আদিবাসী সম্প্রদায় বসবাস করে। তো শীতকালে প্রবাহিত চিনুক হলো এক ধরনের গরম বাতাস। চিনুকের প্রভাবে খুব তাড়াতাড়ি তাপমাত্রা বাড়তে থাকে। তাপমাত্রা বৃদ্ধির ফলে বরফ তাড়াতাড়ি গলতে থাকে। এর ফলে পৌষচরণ ভূমিতে তৃণভূমি জন্মায়। ওকে, দেখো প্রেরি অঞ্চলে জলবায়ু কি থাকে আমরা এখন পড়ব। মহাদেশের মধ্যস্থলে অবস্থিত হওয়ায় মহাদেশীয় জলবায়ু ধরন অনুযায়ী এখানকার জলবায়ু চরম ভাবাপন্ন। গ্রীষ্মকালে এখানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হয়। আবার শীতকালে কানাডার উইনিপেগে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লিপিবদ্ধ করা হয়। এই অঞ্চল শীতকালে পুরো বরফের চাদরে ঢাকা থাকে। এখানকার বার্ষিক বৃষ্টিপাত মাঝারি হয় এবং ঘাস উৎপাদনের জন্য এখানে আদর্শ। উত্তর দক্ষিণ প্রসারিত রকি পর্বতের বাধার ফলে সমুদ্র বায়ু এখানে প্রবেশ করতে পারে না, তাই এই স্থানীয় বায়ু চিনুক এখানে প্রভাবিত হয়। উদ্ভিদ ও প্রাণী প্রেরি তৃণভূমি অঞ্চল বৃক্ষহীন। এই অঞ্চলে যেখানে জল পাওয়া যায় সেখানে অলডার, উইলু এবং পপলার জাতীয় বৃক্ষ জন্মায়। এখানকার যেসব জায়গায় 50 সেমি এর বেশি বৃষ্টিপাত হয় সেখানকার মাটি উর্বর বলে সেখানে কৃষিকাজ হয়। যদিও প্রেরি অঞ্চলে প্রধানত ফসল কি ভুট্টা। এছাড়া এই অঞ্চলে আলু, সোয়াবিন, তুলো এবং আলফা জাতীয় ফসল জন্মায়। যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম সেখানকার ঘাস ছোটো ছোটো এবং বিক্ষিপ্তভাবে জন্মায়। এই অঞ্চলগুলি গোচারণের জন্য উপযুক্ত।
এখানকার বড় বড় পশু খামারগুলি, যেখানে পশু প্রজনন কেন্দ্র হিসাবে এই অঞ্চল পরিচিত, এইগুলি রক্ষণাবেক্ষণের জন্য শক্তপোক্ত মানুষ নিযুক্ত করা হয়। এদেরকে বলা হয় রাখাল বালক। প্রেরি অঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পশু হলো বাইসন বা আমেরিকান মহিষ। বর্তমানে এই ধরনের প্রাণী ব্যাপক হারে শিকারের ফলে প্রায় অবলুপ্তির পথে। তাই বাইসনকে সংরক্ষণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া এই অঞ্চলে আরও যেসব প্রাণী দেখা যায় তা হলো খরগোশ, ছোট আকৃতির নেকড়ে, ইঁদুর, প্রেরি কুকুর জাতীয় প্রাণী। মানব সম্পদ। এই অঞ্চলে আদিবাসীরা খুবই পরিশ্রমী হয়। এখানকার মানুষেরা তাদের মূল্যবান প্রাকৃতিক সম্পদকে সফলভাবে প্রযুক্তির সাহায্যে ব্যবহার করেছে। প্রেরি অঞ্চলে প্রধানত পৃথিবীর দুইটি অন্যতম উন্নত দেশ, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডা অবস্থিত। বৈজ্ঞানিক প্রথায় কৃষিকাজ, ট্রাক্টর এবং হারভেস্টের ব্যবহারে আজকে উত্তর আমেরিকাকে উদ্দীপ্ত খাদ্য উৎপাদক দেশ হিসাবে পরিগণিত করেছে। আবার প্রচুর পরিমাণে গম উৎপন্নের জন্য প্রেরি অঞ্চল পৃথিবীর শস্যগোলা হিসেবে পরিচিত। তো পৃথিবীর শস্যগোলা কাকে বলা হয়? প্রেরি অঞ্চলকে। তো দুগ্ধ শিল্প এই অঞ্চলের একটি অন্যতম প্রধান শিল্প। বৃহৎ হ্রদ মানে পঞ্চরথ থেকে পূর্ব দিকে আটলান্টিক মহাসাগরীয় উপকূল পর্যন্ত প্রেরি দুগ্ধ বলয় বিস্তৃত। দুগ্ধ শিল্প এবং ব্যাপক কৃষি উভয়ই এই অঞ্চলে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বিকাশে সহায়তা করেছে। প্রেরি অঞ্চলের বিশাল খনিজ ভাণ্ডার, বিশেষ করে লোহা ও কয়লার খনি ও উন্নত পরিবহন ব্যবস্থা, সড়ক, রেলপথ এবং আভ্যন্তরীণ নৌ পরিবহনের ব্যবস্থা আজকের পৃথিবীতে এই অঞ্চলকে অন্যতম প্রধান শিল্প অঞ্চলের শিরোপা দিয়েছে। ভেল্ড দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ অঞ্চলের তৃণভূমি ভেল্ড নামে পরিচিত। ভেল্ড তরঙ্গায়িত মালভূমি, যার উচ্চতা ক্ষেত্র বিশেষে 600 মিটার থেকে 2100 মিটার পর্যন্ত হয়। ভেল্ডের সীমা হল পূর্ব দিকে ড্রাকেন্সবার্গ পর্বতমালা থেকে পশ্চিম দিকে কালাহারি মরুভূমি পর্যন্ত। উত্তর পূর্বাংশে উচ্চ ভেল্ড অবস্থিত। কোনো অংশে 1600 মিটার বা তার অধিক উচ্চতা বিশিষ্ট হয়। নিচে আফ্রিকান মানচিত্র দেখানো কোনো দেশে ভেল্ড তৃণভূমি অবস্থিত। এছাড়া জেনে নাও এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত অরেঞ্জ ও লিম্পোপো নদীর উপনদীগুলি। এখানে পিকচার দেওয়া আছে, ঠিক আছে। ভেল্ডের জলবায়ু। ভারত মহাসাগরের প্রভাবে ভেল্ডের জলবায়ু প্রধানত মৃদুভাবাপন্ন। এখানে শীতকালে ঠান্ডা ও শুষ্ক থাকে। তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করে। শীতলতম মাস হলো কি? জুলাই। গ্রীষ্মকাল স্বল্পস্থায়ী এবং উষ্ণ। গ্রীষ্মকালে জোহেনেসবার্গের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস হয়। ভেল্ডে বৃষ্টিপাত মূলত গ্রীষ্মকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত হয়। উষ্ণ সমুদ্র স্রোতের উপস্থিতির ফলে ভেল্ডে শীতকাল এবং বিশেষ করে জুন থেকে আগস্ট মাস পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও এই অঞ্চলে খরা হতে পারে। উদ্ভিদ প্রাণী। ভেল্ডে উদ্ভিদ আবরণ বিক্ষিপ্তভাবে হয়েছে। এখানকার অধিকাংশ ভূমিভাগই তৃণা আচ্ছাদিত। ভেল্ডে ঘন জঙ্গলে লাল গাছ জন্মায়। অ্যাকাসিয়া এবং মারলু জাতীয় বৃক্ষ ভেল্ডে উচ্চ অঞ্চলে জন্মায়। বন্য প্রাণীদের মধ্যে সাধারণত সিংহ, চিতা এবং কুডু ভেল্ড অঞ্চলে দেখা যায়, ঠিক আছে। ভেল্ডের আদিবাসী। পশুপালন এবং খনিজ উত্তোলনের জন্য ভেল্ড পরিচিত। দক্ষিণ আফ্রিকার তৃণা আচ্ছাদিত ভূমি খুব একটা উর্বর নয়, কারণ তৃণভূমির বিক্ষিপ্ত অবস্থানের ফলে অনুর্বর ভূপৃষ্ঠ উন্মুক্ত হয়েছে, যা ফসল উৎপাদনের অনুপযোগী। তবে যেখানে জমি খানিকটা উর্বর সেখানে শস্য উৎপাদিত হয়। ভুট্টা, গম, বার্লি, উট এবং আলু এই অঞ্চলের প্রধান ফসল। এখানকার অর্থকরী ফসল হলো তামাক, ইক্ষু এবং তুলা। এখানকার আদিবাসীদের গুরুত্বপূর্ণ উপজীবিকা হলো মেষ পালন। মেষ এখানে প্রতিপালিত হয় মূলত পশমের জন্য, যার জন্য পশম শিল্পে ভেল্ড অঞ্চলে খুবই উন্নত। এই অঞ্চলে মেরিনো প্রজাতির মেষ খুবই জনপ্রিয়, ঠিক আছে। এদের পশম খুব উষ্ণ। দুগ্ধ শিল্প এই অঞ্চলের পরবর্তী উল্লেখযোগ্য জীবিকা। উষ্ণ এবং আর্দ্র অঞ্চলে গবাদি পশু পালন করা হয়। দুগ্ধজাত দ্রব্যের মধ্যে মাখন, ঘি স্থানীয় চাহিদা এবং রপ্তানির জন্য উৎপাদিত হয়। ভেল্ড খনিজ সম্পদে সমৃদ্ধ।
এই অঞ্চলে যেখানে কয়লা এবং লৌহ খনি আছে সেখানে লৌহ ও ইস্পাত শিল্প গড়ে উঠেছে। এই অঞ্চলে আদিবাসীদের প্রধান পেশা হলো কি স্বর্ণ এবং হীরার খনিতে কাজ করা। পৃথিবীর স্বর্ণ রাজধানী হিসাবে জোহেনেসবার্গের নাম খ্যাত। হীরার খনির জন্য কিম বার্লি পৃথিবীর বিখ্যাত। এক সময় গ্রেট ব্রিটেনের সঙ্গে দক্ষিণ আফ্রিকার বাণিজ্য চুক্তি হয়েছিল স্বর্ণ হীরার খনিকে কেন্দ্র করে, এবং পরবর্তী সময়ে দক্ষিণ আফ্রিকা ব্রিটেনের উপনিবেশ পরিণত হয়েছিল। খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চল উন্নত পরিবহনের অবস্থায় বিদ্যমান। ঠিক আছে, তো এখানে দেখো এটা একটা কি, এটা চিতাবাঘের ছবি এখানে একটা। ঠিক আছে, তো এই কোনটা পড়বে, আর এখান থেকে হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা ব্রিটেনের উপনিবেশ থাকার আগে সেখানকার ওলন্দাজ অধিবাসীরা ভেল্ডের নামকরণ করেছিলেন। ঠিক আছে, তারপর আর কোনটা, আর এখানে পড়তে হবে আর লাগবে না। ঠিক আছে, তো আজকে তোমাদের সামনে যে ডিসকাস করলাম এই চ্যাপ্টার থেকে আশা করি সবাই বুঝে গেছো। তো এই ডিসকাসটা অবশ্যই তোমরা 5 থেকে 6 বার দেখে নেবে, দেখে নিলেই তোমাদের এই চ্যাপ্টারটা আর ডাউট থাকবে না। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।